ধরুন একটি দেশের রাষ্ট্রপ্রধান বললেন, আমরা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হতে চাই না, আমরা চাই পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র হতে। আর জনগণ সেটা মেনে নিচ্ছে সানন্দে। নিজেদের সুখের জন্য তারা টেলিভিশন কিংবা ইন্টারনেট ব্যবহারও শুরু করে সবচেয়ে দেরি করে। এমনকি আজও তারা সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করে। আমি এমন এক দেশের কথা বলছি যা বাংলাদেশের পাশে অবস্থিত এবং বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র, যেখানে নেই তেমন কোনো অপরাধ, নেই কোনো পরিবেশ দূষণ, যেখানে কেউ ইচ্ছে মতো হর্ন বাজাতে পারে না, এমনকি রাস্তায় ট্রাফিক লাইটসেরও ব্যবহার হয় না। ভুটান এমন এক দেশ যেখানে কিনা রাজা নিজ ইচ্ছাতেই নিজের ক্ষমতা কমিয়ে এনে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর অবাক করা বিষয় হলো, ভুটানে কখনো এসব নিয়ে কোনো আন্দোলনও ঘটে না, কারণ ভুটান আজও সুখী হওয়ার দর্শনের পেছনে ছুটছে। তাদের কাছে দেশের সম্পদ কিংবা জিডিপি বাড়ানোর চেয়ে নাগরিকদের সুখ ও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটু খেয়াল করুন, ভুটানের মোট জিডিপি প্রায় ৩.৮৬ বিলিয়ন। এদিকে বাংলাদেশের মোট জিডিপির পরিমাণ প্রায় ৫১০.৭ বিলিয়ন, অর্থাৎ ভুটানের চেয়ে ১৩২ গুণ বেশি। কিন্তু তবুও বিশ্বে ভুটানকে যে চোখে দেখা হয়, বাংলাদেশকে সেই চোখে দেখা হয় না। বিশ্ব ভুটানকে দেখে একটি সুখী, নিরাপদ, সৌন্দর্যে ভরা রাষ্ট্র হিসেবে, আর বাংলাদেশ বিশ্বের চোখে আজও তৃতীয় সারির এক অনুন্নত দেশ। চলুন ফপরবাজের আজকের ভিডিওতে জেনে আসা যাক, ভুটান কেন ধনী হওয়ার পেছনে না ছুটে সুখী হওয়ার পেছনে ছুটছে। বাংলাদেশ থেকে ভুটানের দূরত্ব ৪২৫ কিলোমিটার। তবে এটি যদি বাংলাদেশের বাংলা বান্ধা থেকে ধরা হয়, তবে সেই দূরত্ব এসে দাঁড়ায় মাত্র ৬৮ কিলোমিটারে। অর্থাৎ বাংলাদেশ থেকে ভুটান যেতে সময় লাগে মাত্র ১.৫ ঘন্টা, যেখানে কিনা বাংলাদেশের রাজধানী ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই লেগে যায় ২ ঘন্টারও বেশি সময়। ভুটান শুধু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ না, বরং বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্রগুলোর মাঝেও একটি। তবে এই দুই বন্ধুর অবস্থা এমন যে এক বন্ধু ক্লাস টপার আর অন্য বন্ধু বকে যাওয়া। এই কথা বলার কারণ, ভুটান শুধু একটি সুখী রাষ্ট্রই নয়, বরং নিরাপত্তা ও কম অপরাধের দেশও, যেখানে অপরাধ তেমন নেই বললেই চলে। নাগরিকরাও দেশের আইন মেনে চলে কঠোরভাবে। সর্বোপরি তারা মিলেমিশে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করে। হিমালয়ের কোল ঘেঁষে ছোট্ট এক দেশ ভুটান, দুই পরাশক্তি ভারত আর চীনের মাঝখানে অবস্থিত এই পাহাড়ি রাজতন্ত্র। ভুটানের মোট আয়তন মাত্র ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার এবং দেশটির বর্তমান জনসংখ্যা ৮ লাখের কিছু বেশি, যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় প্রায় ২৩০ গুণ কম। এই দেশে না আছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, না আছে সমুদ্র, না আছে বিশাল শিল্প, বড় কোনো সেনাবাহিনীও নেই। তবু পুরো পৃথিবী ভুটানকে চেনে, কারণ তারা বিশ্বের প্রথম দেশ যারা বলেছিল, আমাদের জিডিপি নয়, আমাদের প্রয়োজন জিএনএইচ, অর্থাৎ গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। বাংলায় যার অর্থ দাঁড়ায় জাতীয় সুখ। এমন কথা বলার আস্পর্ধা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ পায়নি। আর এই গল্পটা শুরু হয়েছিল সদ্য তরুণ এক রাজার হাত ধরে। ১৯৭২ সালে ভুটানের সিংহাসনে বসেন তরুণ রাজা জিগমে সিংগে ওয়াংচুক। এই পদে বসার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। আর এই সময়ই পুরো বিশ্বে দ্রুত শিল্পায়ন ঘটেছে। পুরো বিশ্ব তখন ব্যস্ত নিজেদের জিডিপিকে দ্রুত বাড়ানোতে। এই সময়টাতেই জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো দ্রুত শিল্পায়নে মনোযোগ দেয়। পশ্চিমা বিশ্ব জোরে সোরে প্রচারণা চালাতে থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের একমাত্র পথ। ঠিক সেই সময়টাতেই ভুটানের এই তরুণ রাজা এক বাক্যে বলেন, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যার অর্থ দাঁড়ায় জাতীয় আয়ের চেয়েও গুরুত্বপূর্ণ জাতীয় সুখ। এই একটি বাক্য পরবর্তীতে জাতিসংঘ পর্যন্ত আলোচনার বিষয় হয়ে যায়। এই ধারণা থেকে জন্ম নেয় জিএনএইচ বা গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, যার লক্ষ্য পূরণে তারা তাদের দেশে আসতে চাওয়া লাখ লাখ পর্যটককেও ফিরিয়ে দেয় প্রতি বছর। এমনকি নিজেদের সংবিধান পরিবর্তন করেও লিখে দেওয়া হয়েছে, দেশের অন্তত ৬০ ভাগ জমি চিরকাল বনভূমি থাকতে হবে।
আর যখন বিশ্বের বেশিরভাগ দেশ কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছে, সেখানে ভুটান ইতোমধ্যে কার্বন নেগেটিভ। ভুটান এমন এক দেশ যেখানে কিনা কার্বন নিঃসরণের চেয়ে কার্বন শোষণ করতে হয় বেশি। বাংলাদেশে যেখানে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় 1964 সালে, সেখানে ভুটানে টেলিভিশন তখনও নিষিদ্ধ ছিল। তারা 1999 সালে প্রথমবারের মতো টেলিভিশন এবং ইন্টারনেট যাত্রা আনুষ্ঠানিকভাবে চালু করে। কারণ ভুটান রাজার আশঙ্কা ছিল যে তার দেশে যদি হঠাৎ টেলিভিশন আর ইন্টারনেট চলে আসে, তবে বৈশ্বিক সংস্কৃতির প্রভাবে ভুটানের মানুষেরা নিজেদের সংস্কৃতি ও শেকড়কে ভুলে যেতে পারে। তাই সেখানে টেলিভিশন ও ইন্টারনেট চালু হয় সবার পরে। তাছাড়া পুরো পৃথিবী যেখানে পর্যটক টানতে নানা অফার ঘোষণা করে, সেখানে আপনাকে ভুটান যেতে হলে তাদেরকেই আলাদা করে টাকা দিয়ে থাকতে হবে। একে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি বলা হয়। কোনো কোনো দেশের পর্যটকদের জন্য এই ফি দিনে $100 পর্যন্ত হয়ে থাকে, কারণ ভুটান চায় না তাদের দেশ নেপাল, থাইল্যান্ড বা বালির মতো অতিরিক্ত পর্যটকের চাপে ভরে যাক। তারা মনে করে পর্যটন থেকে আয় হবে, কিন্তু সেই আয়ের জন্য সংস্কৃতি বা প্রকৃতিকে বিসর্জন দেওয়া যাবে না। আর পর্যটকদের কাছ থেকে তারা যে ফি গ্রহণ করে তার পুরোটা তারা খরচ করে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে। এর অর্থ এই না যে ভুটানের অর্থনীতি শুধু সুখ আর পরিবেশ দিয়ে চলে, কারণ একটি দেশকে চালাতে হলে অবশ্যই প্রয়োজন শক্তিশালী অর্থনীতি। আর এখানেই ভুটান দেখিয়েছে নিজেদের আসল সক্ষমতা। ভুটানের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল জলবিদ্যুৎ ও কৃষি। ভুটান চারদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা হওয়ার কারণে এখানকার বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল পাহাড়ি পাদদেশে। এসব নদীতে ভুটান তৈরি করেছে জলবিদ্যুৎ। নদীগুলোতে তৈরি হওয়া জলবিদ্যুতের একটা বড় অংশ ভারত কিনে নেয় তাদের কাছ থেকে। ফলে ভুটানের বৈদেশিক আয় এবং সরকারি রাজস্বের বড় উৎস এই বিদ্যুৎ রপ্তানি। তাছাড়া দেশটির প্রায় প্রতিটি পরিবার কৃষির সাথে যুক্ত, যার মাধ্যমে অনেক প্রয়োজনীয় খাদ্য তারা নিজেরাই উৎপাদন করতে সক্ষম। এখন প্রশ্ন জাগতে পারে যে ভুটান কি সত্যি ধনী হতে চায় না? এটা আসলে সরাসরি বলা ভুল, কারণ ভুটান কখনো বলেনি আমরা অর্থনীতির উন্নয়ন চাই না। তারা কখনো বলেনি আমরা আমাদের জিডিপি বাড়াতে চাই না। কিন্তু তারা যা বলেছে তার অর্থ এমন যে আমরা কখনো জনগণের ক্ষতি কিংবা সুখ বিসর্জন দিয়ে নিজেদের উন্নতি করতে চাই না। অর্থাৎ তাদের দেশের মানুষ অর্থনীতির জন্য নয়, বরং সুখের জন্যই নিজের ঘাম ঝরাক। তাই তারা এমন উন্নয়ন চায় যেখানে বন কাটা লাগবে না, নিজেদের সংস্কৃতি হারিয়ে যাবে না, যেখানে দেশের মানুষকে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বেশি টাকা বা বেশি সম্মান লাভের আশায় সবসময় চিন্তায় ডুবে থাকতে হবে না, যেন মানুষের মনে লোভ ঢুকে না পড়ে। আরেকটু বেশি পেলে আমি বেশি সুখী হতাম। আর এসব চিন্তা তাদের নিজেদের মানসিক স্বাস্থ্য ভেঙে না ফেলে। অর্থাৎ তারা জিডিপিকে শত্রু মনে না করে বরং জিডিপিকে একজন মানুষ হিসেবে দেখে, যার উন্নতির জন্য একটি সুন্দর নিয়ম মাফিক রুটিন প্রয়োজন। আর চূড়ান্ত লক্ষ্য হিসেবে কল্যাণ ও সুখকে সব সময় প্রাধান্য দিয়ে আসছে।